কথা। এই লোকটা কে চিনতে পারছি না তো। স্যার, এটা তো সচিন। এয়ারপোর্ট অথরিটিজ মরে যাওয়া পাইলটদের লিস্টে এর ছবি দেখিয়েছিল। এই পাইলটটা সচিন, এই সচিন বেঁচে আছে? স্যার, ও যদি প্লেন ক্র্যাশে মারা না যায় তাহলে এই এখানে লুকিয়ে কি করছে? তাই তো, সামনে আসছে না কেন? চলো গিয়ে জিজ্ঞাসা করি। স্যার, হ্যাঁ, স্যার, এ তো মারা গেছে। মারা গেছে? ওই দেখুন স্যার, সচিন পালাচ্ছে। স্যার, ওই লোকটা মনে হয় এমন কিছু রহস্য জানতো যেটা সচিন চাইতো না আমরা জানতে পারি, আর হয়তো সেই জন্যই ওকে মেরে ফেললো। স্যার, কি জিজ্ঞেস করতে চান আপনি আমাকে? আপনার হাজবেন্ড সচিনের ব্যাপারে। আপনি কি বলতে পারবেন ও কোথায় আছে? এটা কিরকম প্রশ্ন ইন্সপেক্টর? আপনারা তো জানেন কিছুদিন আগে একটা প্লেন ক্র্যাশে আগে না, সচিন বেঁচে আছে। বেঁচে আছে। আগে হ্যাঁ, আর আপনি হয়তো এটা শুনে খুবই কষ্ট পাবেন যে ও একটা খুন করে পালিয়েছে। এমনিতে তোমার স্বামী সচিন কত টাকা পেয়েছিল এই ষড়যন্ত্রে যুক্ত হয়ে? টাকা? টাকা পাইনি। টাকা যদি পেয়ে থাকতো তাহলে আমি কফি শপে কাজ করতাম না। আর এমনিতেও আমাদের রিলেশন ঠিক চলছিল না। আপনাদের মধ্যে বনিবনা হচ্ছিল না? কি বলতে চাইছেন, মানে জিজ্ঞেস করতে পারি কি প্রবলেম ছিল? দীপ্তি নামের একটা মেয়ে আছে, এয়ার হোস্টেস। অনেকবার বলতো যে তোর সাথে ডিভোর্স নিয়ে ওর সাথে থাকতে চাই। কোনো সম্ভাবনাই নেই স্যার। আর ও যদি প্লেন থেকে প্যারাশুট নিয়ে লাফ দেয় তাহলে? না স্যার, যদি প্যারাশুট নিয়ে লাভ দিত তাহলে কেউ না কেউ তো নিশ্চয়ই দেখতে পেত। আমরা কিছু মিস করে যাচ্ছি না তো? কি একটু আগে তুমি কি বললে? কি মিস করেছো? না না স্যার, কিছু না। তোমাদের অ্যাপিয়ারেন্স বলছে যে তোমরা কিছু লুকোচ্ছ, তাই তো? কি ব্যাপার বলো, বলো তাড়াতাড়ি। সরি স্যার, আমরা ওই ছোট একটা ভুল করে ফেলেছিলাম। কিরকম ভুল? স্যার, যখন প্লেন টেক অফ করেছিল আমরা ওখানে ছিলামই না। কি? আপনারা এত বড় ভুল কি করে করতে পারেন? হ্যাঁ, স্যার, ওই প্লেন যখন রানওয়েতে দৌড়চ্ছিল স্যার, কিছু বিস্ফোরণ হলো স্যার। কিরকম বিস্ফোরণ? স্যার, কেউ একজন চকলেট বোম ফাটিয়েছিল, তো আমরা ওইটাই দেখতে গিয়েছিলাম যে কোথাও কিছু হয়নি তো। আরে এটা তো চকলেট বোম। আর স্যার, যখন আমরা ফিরে এলাম তখন দেখলাম যে প্লেন উড়ে গেছিল স্যার। এটা ওই দাড়িওয়ালারই কাজ হবে স্যার। ওদের কনসেন্ট্রেশন নষ্ট করার জন্য। হ্যাঁ, কিন্তু অভিজিৎ, কেন?
কিসের মোটিভ থাকতে পারে ওদের কনসেন্ট্রেশন ব্রেক করার জন্য? কিছু না কিছু তো গোলমাল আছে অভিজিৎ। আচ্ছা, যখন বোমটা ব্লাস্ট হয় তখন প্লেনটা বায়ুস্তরের কোন জায়গায় ছিল? ওখানে গিয়ে দেখাও। আসুন স্যার, চলো দেখাও। আসুন। এক মিনিট অভিজিৎ, এ তো রক্ত, শুকিয়ে যাওয়া রক্ত। স্যার, রক্তের রং দেখে মনে হচ্ছে খুব বেশি পুরনো নয়, আজ বা কালকেরই। এই রক্ত কার রক্ত? এটা এখানে এলো কি করে? জানি না স্যার। জানি না। সব প্রশ্নের একটাই উত্তর তোমাদের, জানি না। তাহলে জানোটা কি তোমরা? স্যার, এয়ার স্ট্রিপের রক্ত মানে কিছু না কিছু হয়েছিল এখানে। এটা তো পরিষ্কার, কিন্তু কি হতে পারে? আর এই রক্ত, এটা কার রক্ত? বস, জানতে পেরে গেছি ওই এয়ার স্ট্রিপে যে রক্ত ছিল ওটা কার। কার ছিল? এর পাইলট সচিনের। পাইলট সচিনের রক্ত? কিন্তু ওরা আঘাত লাগলো কি করে, কখন? স্যার, যখন আমরা ওকে জেটিতে দেখেছিলাম তখনও একটা স্লিং ব্যান্ডেজ পড়েছিল, আর ওর হাতে ব্যান্ডেজও বাঁধা ছিল। কিন্তু ইঞ্জিনিয়ার আমাদের এটা বললো, যখন সচিন টেক অফের জন্য যাচ্ছিল ও একদমই ঠিকঠাক ছিল, ওর হাতে কোনো রকম ব্যান্ডেজই ছিল না। এটার একটাই মানে দাঁড়ায় অভিজিৎ, সচিনের আঘাত এয়ার স্ট্রিপের সময়ই হয়েছে। প্লেনটা টেক অফ হওয়ার আগেই সচিন এয়ার স্ট্রিপে পড়ে যায়, আর ওর তখনই আঘাতটা লাগে। ঠিক এইরকমই হয়ে থাকবে বস, কারণ এই জন্যে সচিন প্লেন ক্র্যাশে মারা যায়নি, কারণ সচিন প্লেনে ছিলই না। কিন্তু ডক্টর সালুকে কেউ তাহলে সচিনকে প্লেন থেকে লাফাতে দেখেনি কেন? আরে ওই দাঁড়িয়েওয়ালা ওখানে বাজি ফাটিয়েছিল না ওদের সরানোর জন্য। এগুলো সব সচিন আর ওই লোকটার প্ল্যান ছিল। হ্যালো, ওকে, থ্যাংক ইউ। স্যার, সচিনের ওই গার্লফ্রেন্ড দীপ্তি যে সিঙ্গাপুরে থাকে, ওর নাম্বার পেয়ে গেছি। সচিন কি হয়েছে ওর? ও ঠিক আছে তো? দীপ্তি, একটা কথা বলো, শেষবারের মতন সচিনের সঙ্গে তুমি কবে কথা বলেছিলে? 2 দিন আগে। 2 দিন আগে? কিন্তু সচিনের ওয়াইফ তো আমাদের বলেছে তোমাদের দুজনের সম্পর্ক ভেঙে গেছে। না, হয়তো ওর বউকে এটা বলেনি যে ও আমার সাথে মিট করতে সিঙ্গাপুরে আসছে। আচ্ছা, সচিনের কবে আসার কথা সিঙ্গাপুরে? 1 সপ্তাহ বাদে। ও, আচ্ছা, আর কি কি কথা হয়েছে তোমার সঙ্গে 2 দিন আগে? ও বলছিল যে ও অনেক টাকা পেতে চলেছে, আর তারপরে আমরা দুজনে নতুন জীবন শুরু করতে পারি। কিন্তু আপনার এইসব প্রশ্ন, সচিন ঠিক আছে তো? ভয় পেও না, সচিনের কিছু হবে না, আর যদি দরকার পড়ে আমরা আবার তোমায় ফোন করব। থ্যাংক ইউ। আচ্ছা, দীপ্তি আবার যুক্ত নয় তো এই প্ল্যানের সঙ্গে, এই সমস্ত ষড়যন্ত্রের সঙ্গে? পুরবি, একটা কাজ করো, সিঙ্গাপুর পুলিশকে পুরো ডিটেলস জানিয়ে দাও আর বলো যে ওরা এই দীপ্তির ওপর যেন নজর রাখে। ইয়েস স্যার। স্যার, হ্যাঁ, সচিনের ওয়াইফের সঙ্গে কথা হলো স্যার। ও তো বললো যে সচিনের পাসপোর্ট বাড়িতেই আছে। কি? সচিনের পাসপোর্ট বাড়িতে? আর সচিন সিঙ্গাপুর যাওয়ার জন্য প্ল্যান করছে? এটা আবার হয়নি তো যে সচিন
নকল পাসপোর্ট বানিয়েছে। নকল পাসপোর্ট। আচ্ছা, আমাদের ওই ঘেটু আছে না, ও কিন্তু নকল পাসপোর্টের ব্যাপারে অনেক কিছু জানে। হেড্রিক, একটা কাজ করো, পঙ্কজকে বলো যে সচিনের ফটো নিয়ে যেন ঘেটুর সঙ্গে দেখা করে। হ্যাঁ। ইয়েস স্যার। আরও একটা কথা স্যার, স্যার সচিন যদি প্লেন টেক অফ হওয়ার আগে প্লেন থেকে ঝাঁপ দিয়ে থাকে, তাহলে প্লেনটা ওড়াচ্ছিল কে? আর যখন ও প্লেন থেকে ঝাঁপ দিল তখন এই মদন, অঙ্কুর আর সুমিত এরা চিৎকার চেঁচামেচি করলো না কেন? চুপচাপ বসেছিল কেন? বস, প্লেন থেকে পড়ে গেলে এরকম সুযোগ পাবে কি করে? এরা তিনজনেই তো অজ্ঞান ছিল। কিন্তু স্যার, এরা জ্ঞানটা হারালো কিভাবে? পূর্বী এদের তিনজনের পেটের মধ্যে ব্ল্যাক কফি ছিল, আর ওই ব্ল্যাক কফিতেই নেশাদ্রব্য মেশানো ছিল। কি? ব্ল্যাক কফির সঙ্গে নেশার ওষুধ? আই এম বোর্ডিং। আপনার কফি। থ্যাংক ইউ। তাহলে নিশ্চয়ই এটা সচিনের প্ল্যানের পার্ট ছিল। স্যার, একটা প্রশ্নের উত্তর এখনো পাইনি। বিনা পাইলট নিয়ে প্লেনটা উড়লো কিভাবে? এর উত্তর হলো ইউএএস। ইউএএস, আনইন্টারাপ্টেবল অটো পাইলট সিস্টেম। এই প্রোগ্রাম দিয়ে মাটিতে থেকে আকাশে ওড়া প্লেনকে কন্ট্রোল করা যায় স্যার, যে কোনো জায়গা থেকে। হ্যাঁ স্যার, আমরা এই ফরেন্সিক ল্যাবে দাঁড়িয়েও যে প্লেনটা আকাশে উঠছে তাকে কন্ট্রোল করতে পারি। এই প্রোগ্রামটা এই জন্যই বানানো হয় যে আকাশে ওড়ার সময় প্লেনে যদি কোনো ইমার্জেন্সি হয় বা কোনোভাবে প্লেন হাইজ্যাকও হয়ে যায়, তাহলে তার কন্ট্রোল যেন নিচে থাকা লোকেদের হাতে থাকে। তার মানে প্লেনের ককপিটের কন্ট্রোল তার হাতে থাকবে যার হাতে রিমোট আছে। হ্যাঁ স্যার, আর যার কাছে রিমোট কন্ট্রোলটা ছিল সেই প্লেনটা ক্র্যাশ করিয়েছে সমুদ্রে। রিমোট কন্ট্রোলের লোক খুনি। এক কফিতে নেশার ওষুধ। যদি একবার আমরা জানতে পারি না যে ওই ব্ল্যাক কফিতে নেশার ওষুধ কে মিশিয়েছিল আর কে খাইয়েছিল, তাহলে বুঝে নাও রিমোট কন্ট্রোলের খুনির কাছেও আমরা পৌঁছে যাব। রিমোট কন্ট্রোল। ব্ল্যাক কফি? স্যার, মদন তো ব্ল্যাক কফি খেতেন না, ওনার হাই ব্লাড প্রেশার ছিল। আর স্যার, আমিও তো সুমিতকে কোনো ব্ল্যাক কফি দিইনি, কারণ ও যখন বাড়ি থেকে বেরিয়েছিল তখন আমিও বাড়ি ছিলাম না। দেখুন, আমরা ওই তিনজনের পেট থেকেই ব্ল্যাক কফি পেয়েছি, যে সেই নেশার ওষুধ মিশিয়েছিল। আর আপনারা বলছেন যে আপনারা কেউ নিজেদের স্বামীকে ব্ল্যাক কফি খাওয়াননি। হতে পারে অন্য কেউ ওনাদের ব্ল্যাক কফি খাইয়েছিল, বা হতে পারে বাইরে যেখানে গিয়েছিল সেখানে খেয়েছিল। কোথাও গিয়েছিল কি? হ্যাঁ স্যার, ওকে আমাদের ড্রাইভার এয়ারপোর্টে ছাড়তে গেছিল। তাহলে হতে পারে যে ও বাইরে কোথাও কফি খেয়েছে, তাহলে ড্রাইভার জানতে পারে। রবি, ওকে একবার ডাকুন তো, কোথায় আছে ও? স্যার, যবে এই ঘটনা ঘটেছে তবে থেকে ও কাজে আসছে না, ও আমার ফোনও তুলছে না। তার মানে অভিজিৎ, এই রবি কাল থেকে উধাও। সৃজন, প্লিজ একটু দেখি তো কি হয়েছে এখানে। দেখুন স্যার, এখানে খুব গন্ধ আসছে, আর এক্ষুনি পুলিশকে ফোন করেছিলাম কিন্তু এখনো কেউ আসেনি। আমরা সিআইডি থেকে। স্যার, আরও একটা খুন। চলে আয়, জাস্ট ফলো মি। পঙ্কজ, চুপচাপ আমার পেছন পেছন চলতে থাকবি যতক্ষণ আমি এখানে আছি। তোর ঘাবড়ানোর কোনো দরকার নেই। এই যে ঘেটু, আমি না ভয় পাই না, আমি একজন সিআইডি অফিসার। চুপচাপ চল, ফলো মি, ওইদিকে চল। চলে আয় পঙ্কজ।
কি বন্ধু, শুনেছি তুমি খুব সুন্দর পাসপোর্ট বানাও। কে বললো? আমার একটা বন্ধু বলেছে। বন্ধু? কে বন্ধু? না, আমি চিনি না একে। এ তোমার বন্ধু? তোমার কোনো সন্দেহ আছে? খুব ভালো করে চিনি আমি একে। এর পাসপোর্টও রেডি হয়ে পড়ে আছে আমার কাছে। আরে বাহ, তাহলে তো আমারও পাসপোর্ট হয়ে যাবে, তাই না? হয়ে যাবে, কিন্তু 2টো পেটি লাগবে। আরে দেবো তো 2 পেটি। বলো না কি চাই, আম চাই না 2 পেটি আপেল চাই, বলো কি চাই। এ শালা, 2 পেটি মানে 2 লাখ। 2 লাখ? 2 লাখ? চল এটা বল, তোর নাম কি লিখবো পাসপোর্টে? সাব ইন্সপেক্টর পঙ্কজ, সিআইডি। সিআইডি? হ্যাঁ, সিআইডি। আরে আরে আরে, আমি কি করেছি তোমার? শুধু তোরই নয়, যত নকল পাসপোর্ট বানায় সব ধান্দা বন্ধ হয়ে গেছে। যে প্রশ্নগুলো আমি করব সব কটা সত্যি সত্যি উত্তর দিবি, না হলে 2 লাখ বার উঠবস করাবো, বুঝেছিস? জিজ্ঞেস করো কি করবার আছে। এ ওর নকল পাসপোর্ট নিতে কখন আসবে? জানি না। জানিস না? আজ সন্ধ্যেবেলা। দেখলে পঙ্কজ, খেঁচুর কামার। স্যার, রবির ঘর থেকে যে বোতলটা পাওয়া গেছে ওখানে ওই নেশার ওষুধটা আছে যেটা সালুমকে স্যার ব্ল্যাক কফিতে পেয়েছিল। ওই রবি ছাড়া আর কারোর আঙ্গুলের ছাপ পেয়েছিলে ওই বটলে? হ্যাঁ স্যার, রণদ্বীপের। রণদীপ, এই রণদীপ বিউরোতে এসে চেঁচিয়ে চেঁচিয়ে নিজেকে নির্দোষ প্রমাণিত করতে চাইছিল না? প্রথমে রবিকে ব্যবহার করে খুন করানোর জন্য, তারপর রবিকেই মেরে ফেলে। স্যার, আমি রণদীপকে অনেকবার ফোনে ট্রাই করেছি, কিন্তু ওর ফোন বন্ধ আসছে। একবার এই সচিনকে যদি আমরা পাই না, ওই আমাদের পৌঁছে দেবে রণদীপের কাছে। সন্ধেবেলাই তো ও আসছে নিজের নকল পাসপোর্ট নেওয়ার জন্য। আমার পাসপোর্ট রেডি আছে? হ্যাঁ, তুমি এক কাজ করো, তোমার পাসপোর্ট ওর থেকে নিয়ে নাও, ওর কাছে আছে। আরে ভাই তাড়াতাড়ি করো, আমার কাছে বেশি সময় নেই। সত্যি বলেছিস তুই, তোর কাছে তো একদম সময় নেই। বাস এইটা, এই ফটোটা চিপকে দি। এটা কি ধরনের মজা? মজা নয়, এটা সিআইডির উপহার। সিআইডি? বল, ওই প্লেন ক্র্যাশটা কি করে করেছিলি তুই? সিআইডি থেকে পালিয়ে টেক অফ করা এত সহজ নয়। এমার্জেন্সি ল্যান্ডিং করতে হয় অপরাধীদের। টাকার লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। এই কাজের জন্য আমায় 50 লাখ টাকা দেওয়া হয়েছিল, কিন্তু আমি জানতাম না যে স্যার ওরা মারা যাবে। তোকে টাকা কে দিয়েছিল সেটা বল। স্যার আমি জানি না স্যার, আমি শুধু একবার কথা বলেছিলাম ওর সাথে। পঙ্কজ, ইন্টারনেটে ভালো করে দেখুন এই রণদীপের কোনো ইন্টারভিউ পাওয়া যায় কিনা। স্যার, পেয়ে গেছি। আমি আমার সাফল্যের সব কৃতিত্ব আমার কঠোর পরিশ্রম আর না হারা মনোভাবকে দেব। এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব না। আমি কোথায় ছিলাম আর কোথায় এসে পৌঁছেছিলাম। স্যার এটা ওনারই আওয়াজ স্যার, আই এম শিওর এটা ওনারই। গলার স্বর রণদীপের আর ওই শিশিতে আঙুলের ছাপও রণদীপের। রণদীপ? স্যার, সামনে গিয়ে রাইটে। স্যার, এই রণদীপের ফোন তো অফ বলছে, ওর লোকেশন কি করে ট্র্যাক করব? আরে ফোন বন্ধ তো কি হয়েছে পঙ্কজ, ওর ভিডিওটায় মনে আছে? ওই ভিডিওটার মধ্যে ওর হাতে একটা ব্রেসলেট পড়েছিল। আমি ওই ইন্টারভিউ দ্বিতীয়বার চেক করেছি। কিন্তু স্যার, ব্রেসলেট দিয়ে লোকেশন কি করে ট্র্যাক করব? পঙ্কজ,
ওটা কোনো অর্ডিনারি ব্রেসলেট নয়। ওই ব্রেসলেটে জিপিএস ট্র্যাকিং লাগানো আছে। আর এরকম ব্রেসলেট বেশিরভাগ টাইপ 1 ডায়াবেটিসের লোকেরাই পরে। ব্রেসলেটে জিপিএস থাকে স্যার? হ্যাঁ, তার কারণ হলো যে ওর শরীর যদি কোনো সময় খারাপ হয়ে যায় বা ওর মাথা ঘুরে যায়, তাহলে ওর পরিবারের লোকেরা জিপিএস এর সাহায্যকে সহজেই ট্র্যাক করতে পারবে। কিন্তু স্যার এই জিপিএস বলছে রণদীপ। এইদিকে স্যার। স্যার এখানেই কোথাও হবে। ওর হার্ট রেট ক্রমশ কমে আসছে। হার্ট রেট ক্রমশ কমে যাচ্ছে। এদিকেই ও কোথাও আছে। দাঁড়া দাঁড়া, এই মাটিটা অন্যরকম মনে হচ্ছে কেন? এই মাটির নিচে আবার নেই তো? হতে পারে। মাই গড, বেঁচে আছে? স্যার, স্যার, আমরা তো ভেবেছিলাম যে এই লোকটাই খুনি, কিন্তু এখন দেখছি ওই তো মারা যাচ্ছিল। স্যার আমার মনে হয় না রবির খুন রণদীপ করেছে বলে, কারণ ব্যুরো থেকে বেরোনোর পরে ওর ব্রেসলেটের লোকেশন এখানটাই ছিল। ও অন্য কোথাও যায়নি। তার মানে যে সচিনকে টাকা দিয়েছিল সে রণদীপ ছিল না, অন্য কেউ ছিল। কিন্তু স্যার ভয়েস তো ওরই ছিল, গলার আওয়াজ তো ওরই ছিল। পুরবি আওয়াজ চেঞ্জ করে কথা বলা কোনো ব্যাপার না। আর আজকাল স্যার এমন এমন মোবাইলের অ্যাপ এসছে যার সাহায্যে যে কেউ যে কোনো আওয়াজে কথা বলতে পারে। কিন্তু কে কে সে যে রণদীপকে ফাঁসানোর চেষ্টা করেছিল? সে কে ছিল যে কিনা নিজের ভয়েস চেঞ্জ করার অ্যাপ ইউজ করেছিল? চিয়ার্স। হ্যাঁ, চিয়ার্স চিয়ার্স। আসুন আসুন আসুন। অভিনন্দন আপনাকে। অভিনন্দন? কিসের জন্য? ওই অ্যাপের জন্য। ওই অ্যাপ যেটা আপনাদের কোম্পানি বানিয়েছে, যেটা দিয়ে যে কোনো মানুষ তার নিজের ভয়েস চেঞ্জ করতে পারে। মানে? হ্যাঁ, একবার শুনবেন? তোমাকে তোমার অপরাধের জন্য এবার জেলে যেতে হবে। তোমার অপরাধের জন্য এবার জেলে যেতে হবে। এটা কি ধরনের মজা? এটা মজা নয়। এই ডিভাইস দিয়েই তুমি রণদীপকে ফাঁসানোর চেষ্টা করেছিলে, তাই না? পুরবি, অ্যারেস্ট করো একে। চলুন ম্যাডাম। এত কিসের তারা আছে সিআইডি? একটু ওদিকে তো তাকান। এই, ছেড়ে দাও ওকে। বোকামি করো না। এই ছেড়ে দাও এদের। মাই গড, তাড়াতাড়ি ওঠো। গুড বাই সিআইডি। ওয়েল ডান গার্লস। আজ পর্যন্ত বড় বড় অপরাধী যেটা করতে পারেনি সেটা আমরা করে দেখিয়েছি। সিআইডি তো পাগল হয়ে গেছে মনে হয়। আরে ওসব তো ঠিক আছে, কিন্তু আমরা যাব কোথায়? অরিজিনাল প্ল্যান তো আমরা ভেস্তে ফেলেছি। ভেবে দেখি, কোনো না কোনো রাস্তা তো পেয়েই যাব।
চালাচ্ছিস? কিরকম ভাবে প্লেন ওড়াচ্ছিস তুই? আরে আমি চালাচ্ছি না রে। তুমি তো বলেছিলে যে তুমি প্লেন চালাতে পারো। আরে আমি এটা করছি না, এটা নিজে থেকে হচ্ছে। ও নো, প্লেন তো নিচে যাচ্ছে। মনে হচ্ছে আমাদের ইউএস টেকনোলজি কেউ জানতে পেরে গেছে নাকি? কিন্তু কি করে? থ্যাংক ইউ। আসুন। যে দেশে মহিলারা স্বামীর দীর্ঘ জীবনের জন্য ব্রত রাখেন, সেখানে আপনারা তিনজন মিলে আপনাদের স্বামীদের খুন করে দিলেন। নিশ্চয়ই কোনো উপযুক্ত কারণ ছিল এর। হ্যাঁ, কারণ ছিল। আমাদের হাজবেন্ডরাও ধোয়া তুলসী পাতা ছিল না। হ্যাঁ, লোকেদের কাছে তো এমন দেখাতো যে ওরা আমাদের খুব ভালোবাসে, কিন্তু বাড়িতে কিছু অন্য গল্প হতো। না আমরা কোনো ভালোবাসা পেলাম, আর না কোনো সম্মান। অঙ্কুর তো কতবার রিয়ার উপর হাতও তুলেছিল, হসপিটালেও ভর্তি হতে হয়েছিল ওকে। এই সব থেকে বিরক্ত হয়ে আমরা আমাদের স্বামীদের কল করে হুমকি দিচ্ছিলাম, আর ভাবলাম সুযোগ ভালো আছে, তাই আমরা ওদের মেরে ফেললাম। আর ভাগ্য দেখুন, রণদীপ রবির কাছে গিয়েছিল ওই অজ্ঞান হওয়ার ওষুধ নিয়ে, যাতে আমাদের স্বামী মিটিংয়ে পৌঁছতেই না পারে। আর এই ব্যাপারটাও আমাদের কাজে লেগে গেল। তাহলে রবির সততার সুযোগ নিয়েছো তুমি। তারপরে তোমরা রণদীপকে মাটিতে পুঁতে দিয়েছিলেন, যাতে আমাদের মনে হয় ও অপরাধ করে পালিয়ে গেছে। খাঁচায় বন্দি পাখির মতো জীবন কাটানোর কোনো ইচ্ছে ছিল না। আমরা স্বাধীনভাবে শ্বাস নিতে চেয়েছিলাম। স্বাধীনভাবে শ্বাস নেওয়ার আরো কিছু পথ খোলা আছে ম্যাডাম। স্বামীকে খুন করা সব থেকে ভুল সিদ্ধান্ত। এটা ঠিক করতে যদি স্বামীর কাছ থেকে সরে যেতে, কিন্তু না, তোমরা তিনজন এমন রাস্তা বেছে নিয়েছো যে রাস্তা তোমাদের অন্ধকারে নিয়ে যাবে, আর সেটাও জেলের গড়াদের পেছনে। কত ধুলো এখানে। আচ্ছা শোনো, এই যে যতটা এলাকা আছে তাড়াতাড়ি পরিষ্কার করো। নতুন যে জিনিসপত্রগুলো আসবে সেগুলোকে শিফট করতে হবে এখানে। তুমি এদিকে পরিষ্কার করো। এসো এদিকে, এসো, এটাকেও পরিষ্কার করো। তুমি ওদিকে যাও, আপনি ওদিকে যান। স্যার, স্যার, এটা তো পুতুল নয় স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি সবে ফ্ল্যাটে শিফট করেছি। না না, কোনো প্রবলেম নেই। ওকে ওকে ওকে, নট অ্যান ইস্যু। থ্যাংক ইউ। সীমা। হ্যাঁ বলুন। আমার টিফিনটা রেডি আছে তো? থ্যাংক ইউ থ্যাংক ইউ। খুব বার বেড়েছে না তোর? হ্যাঁ, কতবার বলেছি নিচে। এইটা কি হচ্ছে এখানে? আরে এই মানুষটা চেঁচাতেই থাকে, আমার তো মুখ দেখে পুরো রাক্ষস মনে হয়। হ্যাঁ, সব সময় রেগে থাকে। কেন? কি জানি ম্যাডাম। আচ্ছা, এই জলের বোতল আছে, সাবধানে নিয়ে যাবেন, আর রাজমাটাও খেয়ে নেবে না। আমি তো ওর বাড়িতে আর কাজই করতে চাই না। হ্যাঁ,
আমি তোকে বলেছিলাম না আমার পেছনে হায় হায় আবার মারতে শুরু করলো বেচারা বিনীতা দিদি। এই মানুষটা তো মরণ হলে বাঁচি। হ্যাঁ, মারধর করে না? চুপচাপ একটা ভেজা বেড়ালের মতো বাড়ির কোণে পড়ে থাকবি, নাহলে এত মার মারবো যে তুই সারা জীবন মনে রাখবি। বেশি কথা একদম বলবি না, চুপ কর। কি চাই আপনার? এই ভেতরে যা। শর্ট। আরে এই ম্যাডাম, এই ভেতরে কোথায় যাচ্ছ? আমি সিআইডি অফিসার। যদি তোমার কোনো রকম কোনো সাহায্যের প্রয়োজন হয় তুমি নির্দ্বিধায় বলতে পারো। বলো কি হয়েছে? কোনো ব্যাপার না, কোনো অসুবিধা নেই। কেউ তোমায় বিরক্ত করে না তো? তাহলে তোমার পিঠে এত ক্ষতর দাগ কেন? ও এটা তো আমি রান্নাঘরে স্লিপ করে গেছিলাম, তখনই লেগে গেছে। আচ্ছা আচ্ছা, কিচেনে পড়ে যাওয়ার জন্য এই দাগগুলো হয়েছে, তাই তো? ম্যাডাম, ও বললো না যে দাগগুলো এমনিই লেগেছে। এবার বাঘের চামড়া ওঠানোর চেষ্টা করো না। শান্তি হয়েছে আপনার? চলুন আসুন। ম্যাডাম, ও ম্যাডাম, কারোর পরিবারের ব্যাপারে নিজের নাকটা গলাবেন না, বুঝে গেছেন আপনি? কেটে পড়ুন এবার। হ্যাঁ, ইডিয়েট রবিশ। হ্যালো, ওকে স্যার, এই পুরো জায়গাটা খুঁজে দেখেছি কিন্তু মেয়েটার মাথাটা কোথাও খুঁজে পাইনি। স্যার, শরীরে আর কোনো আঘাতের চিহ্ন নেই, শুধু এর গলাটা কাটা রয়েছে। গলা কেটেই মারা হয়েছে স্যার। স্যার, জানবো কি করে যে এই লাশটা আসলে কার? না কোনো আইডিয়া আছে, না এমন কোনো জিনিস যা থেকে জানতে পারবো এই বডিটা কার। কিন্তু স্যার, কেউ মাথা কেটেই কেন লুকোবে? এই মেয়েটা কে? কেউ কি জানে এর ব্যাপারে? হ্যাঁ না স্যার, আমরা তো কেউ চিনি না। আমরা নিজেরাই খুব চিন্তিত। এই লাশটা এখানে এলো কি করে? স্যার, তালা তো একদম ঠিক আছে। কেউ মনে হচ্ছে তালা খুলে লাশটাকে রেখে দিয়ে গেছে এখানে। এখানকার চাবি কার কাছে থাকে? স্যার, আমার কাছে, আর এই শঙ্করে আমাদের স্টাইলিশ এর কাছে। চাবি তোমাদের দুজনের কাছে থাকে, তাহলে হতে পারে খুন তোমাদের মধ্যেই কেউ করেছে। কি বলছেন অফিসার? আমি কেন খুন করতে যাব? চাবি শুধু আমার কাছে থাকে না, ওর কাছেও থাকে। হ্যাঁ তো, এর মানে আমি খুন করেছি নাকি? স্যার স্যার, আমি খুন করবো কেন স্যার? আমি তো চিনতামই না এনাকে, আর আমার চাবিও আমার কাছেই থাকে। হ্যাঁ স্যার, তা আমিও চাবি কাউকে দিইনি, আর আমার চাবি বেশিরভাগ সময় অফিসেই পড়ে থাকে। স্যার, এখানের কোনো ভিতরের লোকই চাবি চুরি করে এইসব করেছে হয়তো। স্যার, এই মেয়েটা যে কাপড় পরে আছে সেটা আমারই ডিজাইন করা স্যার। তোমার ডিজাইন করা ড্রেস ও পরেছে, আর তুমি জানোই না যে মেয়েটা কে? হ্যাঁ স্যার, আমি জানি না মেয়েটা কে, কিন্তু এর লেটেস্ট ফটোগ্রাফ আমরা বীরকে পাঠিয়েছিলাম আমাদের ওয়েবসাইটে এর ফটোগ্রাফস আপলোড করার জন্য। এ বীরকে? বীর আমাদের ফটোগ্রাফার স্যার। তার মানে যা কিছুই করেছে তোমাদের মধ্যে কেউ করেছে। বাইরের কাউকে ইনভলভ করলে এখনই বলে দাও, নাহলে পরে কিন্তু সবাই ফেঁসে যাবে। এখনো সময় আছে। কি হলো, তুমি কিছু বলতে চাও? হ্যাঁ স্যার। কি? স্যার, আমি হেমন্ত বাবুকে দেখেছিলাম অফিসে কারোর সাথে কথা বলতে। ওই লোকটাকে আমার ঠিকঠাক লাগছিল না। আমি ওনার ভিডিও তুলে নিয়েছি আমার মোবাইলে স্যার। ভিডিও? হ্যাঁ স্যার। দেখাও তো। আরে আরে, কেউ যদি দেখে নেয়, কিছু যদি এদিক ওদিক হয়ে যায়, আমি তো ফেঁসে যাবো ভাই। ভাসবে তো তখন যখন কেউ দেখতে পাবে। 10 মিনিটের মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। রাখো। আচ্ছা, কি চাই তোমার? একটা মডেলের ফটো নিতে হবে।
কার লাগবে সেটা আমি নিজেই দেখে নেব। আচ্ছা ঠিক আছে, দেখো ওই চেয়ারের নিচে আছে, গিয়ে নিয়ে নাও। যাও। চাবি? চাবি কিসের জন্য? প্রশ্ন নয়, শুধু কাজ। আচ্ছা ঠিক আছে, এ নাও। এই লোকটা কে? স্যার আমি জানি না একে। চেনো না, কিন্তু তাকে চাবি দিয়ে দিয়েছিলে। স্যার স্যার ও কিছু পয়সার লোভ দেখালো আর আমি ওকে চাবিটা দিয়ে দিলাম, ব্যাস। এর থেকে বেশি এর ব্যাপারে আমি আর কিচ্ছু জানি না। একে বিউরোতে নিয়ে চলো, লোকটা স্কেচ বানাবে, বুঝেছো? হ্যাঁ স্যার। রবি, এখানে যতজন মডেল আছে প্রত্যেকের রেকর্ডস নাও, আর ধরো এই বীরকে। এটা জানতে হবে যে এই মেয়েটা কে। বীর দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও বীর। পালিয়ে কোথায় যাবি বল? বল বসের স্ত্রী কোথায় আছে? বস? কে বস? কার স্ত্রী? আমি কারো স্ত্রীকে চিনি না। আর তোমরা কারা? মনে হচ্ছে সবাই এরকম মানবি না তুই। দাঁড়া বলছি। কি করছো? দেখো, আমরা সিআইডি থেকে আসছি। এই ফটোটা মন দিয়ে দেখো, আর যা যা মনে পড়ছে এবার সব কিছু সত্যি করে বলে ফেলো। স্যার আমি একে, স্যার এই ড্রেসটা তো আমি চিনি। স্যার এটা মডেল নিতাকে দিয়েছিলাম আমি। স্যার এ মারা গেছে? হ্যাঁ মারা গেছে। বসকে বলতে হবে ওনার স্ত্রী মারা গেছে। এই এক মিনিট, বসটাকে? বাদল স্যার। এই বেটা মেরে চোর বউকে। স্যার ও মিথ্যা কথা বলছে। আরে আমি কাউকে কেন মারবো? স্যার ও মিথ্যা কথা বলছে। স্যার আমি কেন কাউকে মারতে যাব? মিথ্যা কথা বলছে স্যার। আচ্ছা, তোমার এরকম কেন মনে হচ্ছে যে এই মেরেছে? বস বলেছিল যে ওনার স্ত্রীর সাথে এর চক্কর আছে। বৌদি দুদিন ধরে নিখোঁজ স্যার, সেই জন্য আমরা ওর পিছু নিয়েছিলাম। স্যার আমার কোনো চক্কর ছিল না স্যার। স্যার আমরা তো ভালো বন্ধু ছিলাম। স্যার ওই বাদলের মাথা খারাপ, যা তা বলতে থাকে। আর নিতা আমাকে অনেকবার বলেছিল যে ওকে মারধর করে, টর্চার করে। স্যার স্যার ও ওকে খুব ঘৃণা করতো। ফ্রেডি স্যার, মনে হচ্ছে নিতাকে এই বাদলই মেরেছে। আমি এসএপি স্যারকে এটা ফোন করে বলছি যে ওর ওয়াইফ। কোথায় থাকে তোমাদের এই বাদল স্যার? হ্যাঁ শাহরুখে, কি জানতে পেরেছো এই মহিলার মৃত্যুর ব্যাপারে? আরে ভাই, আমি কি জাদুকর নাকি? ভালো হয়েছে জাদুকর হওনি। আরে কিছু তো পেয়েছো, সেটা বলো না। অনেক ধরনের টেস্ট করেছি, কিন্তু বস এই মেয়েটির মৃত্যুর আসল কারণ কি সেটা জানা যায়নি। আসল কারণ মানেটা কি? ওনার গলা কাটা হয়েছে, মারা গেছেন? আগে না, যেটা তুমি ভাবছো সেটাই যে ঠিক হবে তেমনটা নয়। তার মানে আপনি বলতে চাইছেন যে এর মৃত্যুর কারণ অন্য কিছু? আমি সেটাই বলতে চাইছি দয়া। আসলে বস, এই মেয়েটার মৃত্যু আগে হয়েছে আর তারপর এর গলাটা কাটা হয়েছে। কি শনাক্ত করা গেছে? হ্যাঁ একদম, সেটা আমরা ঠিকঠাক করে ফেলেছি। ওই যে ফিঙ্গারপ্রিন্টস তোমরা বুটিক থেকে পেয়েছিলে, সব এমপ্লয়ির আইডি থেকে, ওর থেকে একটা ফিঙ্গারপ্রিন্ট এই মেয়েটার ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ম্যাচ করছে। তোমার ভাবনাটা ঠিকই, এই মেয়েটি নিতা। ইনি কখন মারা গেছেন? রাইগার মর্টিস আর লিভার মর্টিসের হিসাব অনুযায়ী এই মেয়েটির মৃত্যু হয়েছে 10 থেকে 12 ঘন্টা আগে। 10 থেকে 12 ঘন্টা? দয়া, এই পুরো ক্রিয়াকর্মটা করেছে ওই বাদল, নিতার স্বামী বাদল। অভিজিৎ, হ্যাঁ, আপনারা কে? কার সাথে দেখা করবেন? তোমার বাবু কোথায়? উনি জানেন আমরা কারা। ওহো, মডেলিং এর পাশাপাশি ক্রিকেটও? স্যার,
এরা আপনার সঙ্গে দেখা করতে এসেছে। আপনারা এখানে? ফোনে তো আপনি আপনাকে বলেই দিয়েছেন যে আমার স্ত্রী খুন হয়ে গেছে। দেখুন, সব কথা তো আর ফোনে বলা যায় না, সেগুলোই বলতে এসেছি। কি বলতে চান আপনি? খুনি ধরা পড়েছে? না, এখনো খুনিকে আমরা ধরতে পারিনি, কিন্তু খুব তাড়াতাড়ি ধরে ফেলবো। আপনার কবে বিয়ে হয়েছিল? এই 6 মাস আগে। আপনার বিয়ের ব্যাপারে কিছু বলুন। কেমন চলছিল আপনার ম্যারেড লাইফ? ঠিকই চলছিল। আচ্ছা, কিন্তু আমরা তো অন্যরকমই শুনেছি। কি? এটাই যে আপনাদের মধ্যে প্রায় নাকি ঝামেলা হতো? না স্যার, এরকম তো কিছুই হয়নি। তাহলে মডেলিং স্টুডিওর লোকেরা কেন বললো যে আপনাদের মধ্যে প্রায় নাকি ঝামেলা লেগেই থাকতো? আমি জানি না স্যার। এমন কি হয়েছিল যে আপনি আপনার ওয়াইফকে সন্দেহ করতে বাধ্য হয়েছিলেন? উনি কি আপনাকে ঠকাচ্ছিলেন নাকি? লিসেন অফিসার, আমার স্ত্রী ঠিক ভুল সবই বুঝতো। এর জন্য ও যেখানে যেত, যা কিছু করতো, তার সঙ্গে আমার কোনো লেনদেন ছিল না। ও আচ্ছা, তাহলে আপনি ওনার পিছনে গার্ড কেন পাঠাতেন? ফলো করার জন্য? দেখুন স্যার, আমি একটা বড় ঘরের ছেলে, আর নিতার মা বাবা এটা চাইতো যে ওর বিয়ে একটা ভালো পরিবারে হোক আর ওর জীবন বদলে যাক, আর ও এসব ফালতু কাজ ছেড়ে দিক। কিরকম ফালতু কাজ? এই মডেলিং আমার এসব একদম পছন্দ ছিল না, আর আমি এসব বিয়ের পরই জানতে পেরেছি। আর এই জন্য ও কি করে সেসব ট্র্যাক করার জন্য আমি ওর পেছনে গার্ডস লাগিয়েছিলাম। উনি তো ক্রিকেট খেলতেন না? খেলতো স্যার, কিন্তু বিয়ের আগে আমি ওকে বুঝিয়েছিলাম আর ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছিল। অফিসার, আমি অলরেডি ভীষণ চিন্তিত। সো প্লিজ, যদি আপনাদের আর কিছু প্রশ্ন জানার থাকে তাহলে আমার উকিলের সঙ্গে কথা বলুন। দেখুন মিস্টার বাদল, খুন যখন হয়েছে তখন প্রশ্ন তো চলবেই, আর উত্তরও দিতেই হবে।